আচ্ছা, স্ক্রিন ভিজিবল তো নিমতির বিদ্যাভবন। হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো টাইপ অফ ন্যাচারাল সিলেকশন এবং হার্ডউইবাক প্রিন্সিপাল। তো ন্যাচারাল সিলেকশন তো আমরা আগেই পড়েছিলাম। তো কেউ বলতে পারবে যে হোয়াট ইজ ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন বলতে কি বুঝি আমরা? জাস্ট এক লাইন বা দু লাইন। বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল, কোনো অ্যান্সার? প্রাকৃতিক নির্বাচন বলতে কি বুঝি? আচ্ছা, প্রাকৃতিক নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জীবেরা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকে এবং রিপ্রোডাকশন করে টু জেনারেট অফস্প্রিং, যাতে তাদের পরবর্তী জেনারেশন সার্ভাইভ করতে পারে। তো আজকের ক্লাসে আমরা দেখব যে জীবেরা কিভাবে পরিবেশের সঙ্গে টিকে থাকছে খাপ খাইয়ে। এবং এই যে প্রাকৃতিক নির্বাচন, এটা তিন ধরনের হয়। তো কি কি প্রকারের হয় সেটা আমরা দেখব। এবং হার্ডিন বা প্রিন্সিপাল থেকে আমরা দেখব কোন নিয়মে জিনের হার পরিবর্তিত হয় বা অপরিবর্তিত থাকে। মানে আজকে ক্লাসের শেষে তোমরা বলতে পারবে কিভাবে কোন বৈশিষ্ট্য টিকে থাকে এবং কিভাবে আমরা তা গণনা ধরতে পারি। ঠিক আছে, তো প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশনের তোমরা হয়তো জানো যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, কিভাবে কোনো একটা স্পিসিস সার্ভাইভ করছে। মানে যদি সহজ ভাষায় বলতে চাই, যে যে সমস্ত জীবেরা স্মার্ট এবং তারা লুকিয়ে থাকতে পারে, তারাই সার্ভাইভ করবে। আহ এই জন্য জীবেরা অনেক সময় মিমিক্রি করে। মুলেরিয়ার মিমিক্রি থাকে, ব্যাটেসিয়ার মিমিক্রি থাকে, না সে সমস্ত জানার দরকার নেই। বিভিন্ন উপায় যে সমস্ত জীব লাস্ট অব্দি সার্ভাইভ করতে পারে কোন একটা এরিয়ার মধ্যে, তারাই প্রাকৃতিকভাবে নির্বাচিত হয়। তো এর কিছু ফিচার্স আছে, কিছু বৈশিষ্ট্য, যেমন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যেমন খাদ্য, স্থান, জীবনযাপনের জন্য প্রতিযোগিতা। যদি একটা জায়গার মধ্যে কিছু, ধরে নাও, কম সংখ্যক স্পিসিসও বর্তমান, কিন্তু ধীরে ধীরে তারা রিপ্রোডিউস করবে, রিপ্রোডাকশনের ফলে যখন তাদের মধ্যে অফস্প্রিং আসবে, তাহলে কি হবে? তোমার ফুড সোর্স লিমিটেড, কিন্তু তারা ফেভারেবল কন্ডিশন পেয়েছে বলে তারা অফস্প্রিং রিপ্রোডিউস করেছে। কিন্তু একটা সময় ফুড সোর্স কমবে, তারপরেও যে সমস্ত জীব বেঁচে থাকবে, তারা বেঁচে থাকছে স্ট্রাগল, তারা জীবিত থাকছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এর জন্য। যে সমস্ত জীব, আহ আমরা দেখেছিলাম যে মিউটেশনের ফলে যখন বেনিফিশিয়াল কোনো ট্রেট পাস করছে অফস্প্রিং এর মধ্যে, তখনই সে সমস্ত জীবেরা বেঁচে থাকছে, কারণ সেটা পরিবেশের ক্ষেত্রে বেনিফিশিয়াল হচ্ছে। এবং ভেরিয়েশন, প্রত্যেক জীব আলাদা। যেমন কোনো জীব লম্বা, কোনো জীব খাটো। যেমন যদি আমরা দেখি জিরাফের গলার ক্ষেত্রে, তাহলে যে সমস্ত জিরাফের ল্যামার্কের মতবাদ অনুযায়ী যে সমস্ত জিরাফের গলা লম্বা ছিল, সে সমস্ত জীবরাই সার্ভাইভ করলো। আচ্ছা, আর একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে ইনহেরিটেন্স। যেহেতু জার্ম প্লাজমে মিউটেশন ঘটছে, তার ফলে এই সমস্ত যে ট্রেড গুলো পরবর্তী জেনারেশনের মধ্যে পাস হচ্ছে। এবং যেহেতু এই বেনিফিশিয়াল ট্রেডটা পাস হচ্ছে, সেই তার ফলে অফস্প্রিং জেনারেশনটাও বেনিফিশিয়াল হচ্ছে এবং তারা সার্ভাইভ করছে। ঠিক আছে, তো এটা ছিল হোয়াট ইজ ন্যাচারাল সিলেকশন। এটা নিয়ে আগেও ক্লাস হয়েছে। এর একটা এক্সাম্পল দিয়েছিলাম, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম কেউ বলতে পারবে? নিমপিট বিদ্যাভবন।
কি বলেছিলাম? শিল্প বিপ্লব। বাঁশবেড়িয়া মিউনিসিপাল হাই স্কুল। ইন্ডাস্ট্রিয়াল মিনারেলিজম খুব বেসিক জিনিস, যেমন শিল্প বিপ্লবের সময় গাছে কালো ছাই জমেছিল। এর ফলে যে সমস্ত স্পিসিস গুলো যেগুলো সাদা পোকা ছিল তাদেরই শিকার হয়। এবং যেহেতু গাছের রংটা কালো ছাই পড়ে কালো হয়ে গেছিল, তার ফলে যে সমস্ত কালো পোকা ছিল তারা বেঁচে যায়, সার্ভাইভ করে যায়। এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। কারণ প্রথমে শিল্প বিপ্লবের আগে গাছের রং সাদা ছিল, কিন্তু শিল্প বিপ্লবের পর যেহেতু পরিবেশটা চেঞ্জ হয়ে গেল, এবং সেই পরিবর্তিত পরিবেশের সঙ্গে যারা খাপ খাওয়াতে পারলো তারাই সার্ভাইভ করলো, এবং সাদা পোকারা বেঁচে থাকতে পারলো না। এটাই হচ্ছে ন্যাচারাল সিলেকশনের একটা উদাহরণ, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম। আচ্ছা, এটা যেটা বললাম ফিচার্স অফ ন্যাচারাল সিলেকশন, কিছু ফিচার্স থাকে, ভেরিয়েশন। প্রত্যেকটা জীবের মধ্যে কিছু পার্থক্য থাকবেই। যদি ভেরিয়েশন না থাকে, তাহলে যদি সমস্ত জীব এক হয়, তাহলে পরিবেশটা কোনো জীবের ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে না, আর কোনো জীবের ক্ষেত্রে খারাপ হবে না, কারণ কোনো ভেরিয়েশনই নেই, সবাই সমান। একটা ক্লাসের মধ্যে সবাই সমান হতে পারে না। কেউ পড়াশোনায় একটু বেটার হয়, কেউ মডারেট, কেউ তার থেকে একটু কম। তো ভেরিয়েশন না থাকলে আহ কম্পিটিশন আসবেই না। তো এই ভেরিয়েশনের মাধ্যমেই যে সমস্ত জীব বেঁচে থাকে তারাই হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তারা কম্পিটিশনের মাধ্যমে বেঁচে থাকছে, এবং ডিউরিং দ্য কম্পিটিশন তারা যে এক্সিস্ট করার জন্য যে প্রতিযোগিতা করছে, সেটাকে বলা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এটা তোমরা আগেও পড়েছো। এবং এই বৈশিষ্ট্যগুলোই পরবর্তী প্রজন্মের মধ্যে ইনহেরিট হচ্ছে, যেহেতু এটা জার্ম প্লাজমে চেঞ্জ আসছে। জার্ম প্লাজমে চেঞ্জ যে যদি না আসে, তাহলে কোনো অ্যাকোয়ার্ড ক্যারেক্টার পরবর্তী জেনারেশনে পাস করবে না, সেই ট্রেডটা পাস করে না। এটা একটা ল্যামার্কের লুপ হোল ছিল, যেটা ল্যামার্ক সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি, যে প্যারেন্টাল জেনারেশনে সব ট্রেডই পাস করবে না নেক্সট জেনারেশনের মধ্যে, শুধুমাত্র যদি জার্ম প্লাজমে চেঞ্জেস আসে তাহলে সেটা পাস করবে। সরি। আচ্ছা, এরপরে যে এক্সাম্পলটা দিলাম ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের, যেটার অ্যান্সার দেওয়ার ভয়ে বাঁশবিড়িয়া মিউনিসিপাল হাই স্কুল দেখছি ভিডিও অফ করে নিয়েছে। ঠিক আছে। হ্যাঁ, খুব কমন একটা এক্সাম্পল। আচ্ছা, এবার আসছে টাইপ অফ ন্যাচারাল সিলেকশন। জানি না তোমরা এটা আগে পড়েছো কি পড়োনি, হয়তো শুনে থাকতে পারো যে ন্যাচারাল সিলেকশনের কিছু ভাগ হয়, কিছু প্যাটার্ন হয়। যেমন স্টেবিলাইজেশন, ডাইরেকশনাল, এবং ডিসরাপটিভ। তো স্টেবিলাইজেশন যদি আমি বলি, যদি একটা উদাহরণ দিই, তাহলে একটা তো হচ্ছে গড় মানের বৈশিষ্ট্য। হ্যাঁ, মানে একটা অ্যাভারেজ ভ্যালুকে সিলেক্ট করা। এর সহজ ভাষায় যদি, আমাদের ডেইলি লাইফে উদাহরণ হচ্ছে আহ মানব শিশুর ওজন। হিউম্যান বেবির ওয়েট যেটা হয়, যদি বেবির ওয়েট খুব কম হয়, তাহলে তার মধ্যে বিভিন্ন ডিফিকাল্টিজ আসতে পারে আফটার বার্থ। এবং যদি খুব বেশি আহ ওজন হয় বেবির, ঠিক আছে, তাহলে ডিউরিং প্রেগনেন্সি অনেক কিছু ডিফিকাল্টিজ আসতে পারে। ওকে। কিন্তু যদি শিশুটির গড় ওজন হয়, মানে অ্যাভারেজ, কোনো এক্সট্রিম পয়েন্টে যাচ্ছে না, এক্সট্রিম লো নয়, এক্সট্রিম হাইও নয়,
স্টেবল কন্ডিশন, তাহলে সেটাকে বলা হচ্ছে স্টেবিলাইজিং সিলেকশন, মানে একটা স্টেবল কন্ডিশনকে সিলেক্ট করছে। যেমন গড় বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে নিরাপদ, কারণ কোনো এক্সট্রিম সিচুয়েশন হয়তো আজকে সিলেক্ট হলো, কিন্তু আহ ইভলিউশন তো একটা লং প্রসেস। আফটার মেনি ইয়ার্স, যেমন আমরা দেখলাম ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের ক্ষেত্রে, যে প্রথমে সাদা পোকারাই বসবাস করতো, কিন্তু যে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম হলো, আহ গাছের রং ছাইতে ঢেকে কালো হয়ে গেল, তখন সাদা পোকারা আস্তে আস্তে ওদের শিকার হতে থাকলো, ওরা বিলুপ্ত হয়ে যেতে থাকলো। একটা এক্সট্রিম কন্ডিশনে ছিল, কোনো ওদের মিডিয়েট কালার ছিল না, সেই জন্য যখন পরিবেশ চেঞ্জ হলো, তখন সেই স্পিসিসটা আস্তে আস্তে তাদের যে এক্সিস্টেন্সটাই একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়লো, যে তারা এক্সিস্ট করবে কি করবে না, তাদের শিকার হতে থাকলো। তো সবসময় যে গড় বৈশিষ্ট্য সেটা সবচেয়ে নিরাপদ। হুম। যেমন যে ক্লাসের উদাহরণটা দিলাম, ক্লাসের যে দেখবে ফার্স্ট বয়, তার সবসময় টেনশন থাকে যে আমাকে ফার্স্ট হতেই হবে। হ্যাঁ, যদি সেকেন্ডেও চলে আসে খুব একটা টেনশনের ব্যাপার, যে না আমাকে এটা মেনটেন করতে হবে। আর যারা তুলনামূলক লাস্টের দিকে থাকে, হুম, তাদেরও একটা ভয় থাকে যে হ্যাঁ, এই যদি মার্কস কম আসে তাহলে টিচার কি বলবে। হ্যাঁ, টিচার হয়তো কিছু বলবে, কিংবা বাড়িতে গার্জিয়ান কি বলবে, হোম টিউটর কি বলবে। কিন্তু যে মিডিয়েট স্টুডেন্ট বা মিডিওক্রার স্টুডেন্ট, সে জানে যে আমার ফার্স্ট হওয়ার কোনো, মানে ফার্স্ট হতেও পারি, সেটা পরের ব্যাপার। হ্যাঁ, কিন্তু কোনো চিন্তা নেই। আর আমি ক্লাসে লাস্ট হব না, তো সে সবচেয়ে বেশি নিরাপদ। আহ, তার ক্লাসের মধ্যে তার স্টেবিলাইজিং সিলেকশন হচ্ছে, সেও সার্ভাইভ করছে ক্লাসের মধ্যে। আচ্ছা, তো এবার হচ্ছে ডাইরেকশনাল সিলেকশন, যেটা বললাম যে একটা চরম বৈশিষ্ট্য বা একটা এক্সট্রিম ট্রেট, তাকে সিলেক্ট করা হয়। হয়তো আহ, যদি উদাহরণ দিই, ধরো যদি জিরাফের গলা যদি লম্বা গলা হয়, তারা উঁচু গাছের পাতা খেতে পারবে, তাহলে সেই আহ উঁচু গলাযুক্ত যে জিরাফটা তারা সার্ভাইভ করছে, তারা ন্যাচারালি সিলেক্টেড হলো। এই যে সিলেক্টেড হলো, এটা কি বলা হবে? ডাইরেকশনাল সিলেকশন। ডাইরেকশনাল সিলেকশনের খুব একটা ভালো উদাহরণ হচ্ছে জিরাফের গলা, এবং আমি যেটা বললাম ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, এটাও একটা খুব ভালো উদাহরণ ডাইরেকশনাল সিলেকশনের। কারণ দু ক্ষেত্রেই তোমরা দেখতে পাচ্ছ যে একটা এক্সট্রিম ট্রেটকে বা ক্যারেক্টারিস্টিককে চুজ করা হয়েছে বাই দ্য নেচার, এবং এই সমস্ত স্পিসিসটাই সার্ভাইভ করছে। এবং এই যে ডাইরেকশনাল সিলেকশন, এটা কোনো একটা নির্দিষ্ট দিকে পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এর একটা গ্রাফ আছে। হ্যাঁ, তোমরা যদি স্ক্রিনে দেখতে পেয়ে থাকো তাহলে দেখতে পাবে যে এখানে দুটো কালার দিয়ে দুটো পপুলেশনকে বোঝানো হচ্ছে। ব্লু কালার দিয়ে যে আমার যে বেল শেপ কাফটা আছে, ব্লু কালার দিয়ে বোঝাচ্ছে অরিজিনাল পপুলেশন, যেটা আমার প্রথমে ছিল। এবং হয়তো এর পর এই সমস্ত স্পিসিসদের মধ্যে কোনো রকম মিউটেশন ঘটেছে, বা তারা ইভলভ করেছে, বা পরিবেশে কোনো রকম চেঞ্জেস এসছে। আমি যেটা বললাম যে ইন্ডাস্ট্রিয়ালিজমের ক্ষেত্রেও, তো পরিবেশে চেঞ্জেস আসার ফলে এরপর যে সমস্ত ট্রেডটা সিলেক্টেড হয়েছে সেটাকে রেড কালার দিয়ে মার্ক করা হয়েছে, বেল শেপ কাপটা। তো এটা হচ্ছে পপুলেশন আফটার সিলেকশন, মানে একটা এক্সট্রিম কন্ডিশন এখানে সিলেক্ট করছে, আর এটা সবসময় বেল শেপ হয় কাফটা, কখনো এক্সপোনেনশিয়াল কিংবা কিছু হবে না। কারণ এ একটা হয় লোয়ার লোয়ার ট্রেডের কিছু একটা, কিংবা হায়ার ট্রেডের কিছু একটাকে চুজ করবে।
মানে নেচার চুজ করবে। তো ওই জন্য হচ্ছে ডাইরেকশনাল সিলেকশন, সবসময় একটা ডাইরেকশন দিয়ে চলছে সিলেকশনটা। আচ্ছা, এটা হচ্ছে স্টেবিলাইজিং সিলেকশন, যেটা তোমাদেরকে একটু আগে বললাম যে অ্যাভারেজ বৈশিষ্ট্যযুক্ত যে সমস্ত জীব তারা সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, তো এখানেও দেখতে পাবে যে আমার যে নীল কার্ভটা সেটা হচ্ছে আমার অরিজিনাল পপুলেশন। তো এর কিন্তু লেফট বা রাইট সাইডের কোনো পপুলেশনকে নেচার সিলেক্ট করছে না। যেই পপুলেশনটা তোমার একটা গড় মান বোঝাচ্ছে, একটা অ্যাভারেজ বোঝাচ্ছে, সেই পপুলেশনটাকেই সিলেক্ট করা হয়েছে, যেটা ওই রেড কার্ভ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ। তো যেহেতু এখানে কোনো এক্সট্রিম কন্ডিশনকে সিলেক্ট করা হচ্ছে না, একটা স্টেবল কন্ডিশনকে সিলেক্ট করা হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্টেবিলাইজিং সিলেকশন। আর একটা থাকে ডিসরাপটিভ সিলেকশন, যেখানে দুটো যে এক্সট্রিম কন্ডিশন সেটাই টিকে থাকছে, কিন্তু মাঝের যে অ্যাভারেজ কন্ডিশন সেই কন্ডিশনটা বিলুপ্ত হচ্ছে। এর যদি একটা উদাহরণ দিই তাহলে হচ্ছে শামুকের গায়ের রং। আচ্ছা, শামুকের গায়ের রং কিভাবে ডিসরাপটিভ সিলেকশন হতে পারে, এইটা হয়তো তোমরা বলতে পারবে না। আচ্ছা, দেখবে যে সমস্ত শামুকের গাঢ় রং হয় তারা মাটিতে লুকোতে পারে, এবং হালকা রংটাও যে সমস্ত এরিয়াতে খুব বালি থাকে সে বালিতে লুকোতে পারে, কিন্তু মাঝামাঝি রংটা খুব সহজেই চোখে পড়ে। এর ফলে এই সমস্ত জীবরা খুব তাড়াতাড়ি এক্সটিংক্ট হওয়ার একটা প্রবাবিলিটি শো করে। এর দুটো এক্সট্রিম কন্ডিশন সার্ভাইভ করছে ডিসরাপটিভের, কিন্তু যে মাঝের কন্ডিশনটা সেটা সার্ভাইভ করতে পারছে না। দুই দিকের বৈশিষ্ট্য ভালো, এর এর হচ্ছে অ্যাভারেজ যে কন্ডিশন সেটা হচ্ছে খারাপ। আচ্ছা, ডিসরাপটিভ সিলেকশন যেটা বললাম যে দুই প্রান্তের বৈশিষ্ট্য ভালো, মাঝামাঝি খারাপ, শামুকের গায়ের রং। ঠিক আছে, এইটা হচ্ছে গ্রাফ। মানে এর যে অরিজিনাল পপুলেশনটা নীল কার্ভ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, এর হচ্ছে আফটার সাম সিলেকশন যে সমস্ত পপুলেশনটা এক্সট্রিম ফেনোটাইপ শো করছে তারাই সার্ভাইভ করছে, যেটা এক্সট্রিম লেফট এবং এক্সট্রিম রাইটে আছে। কিন্তু আমার যে অ্যাভারেজ যেই পপুলেশনটা, যেটা আমার স্টেবিলাইজিং সিলেকশনের ক্ষেত্রে সার্ভাইভ করছিল, এই ক্ষেত্রে সেটা সার্ভাইভ করছে না। এই জন্য এটা হচ্ছে ডিসরাপটিভ সিলেকশন। এবং এটা ডিসরাপটিভ কেন, কারণ এইটার কোনো একটা দিক নেই। যেমন ডাইরেকশনের ক্ষেত্রে আমি যে কোনো একটা দিকে দেখতে পাচ্ছিলাম সিলেকশন হচ্ছে, কিন্তু ডিসরাপটিভের ক্ষেত্রে কোনো দিক বরাবর সিলেকশন হচ্ছে না। এর যে আমার দুটো এক্সট্রিম কন্ডিশন সেই দুটো কন্ডিশনই সিলেক্ট হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডিসরাপটিভ সিলেকশন। যদি আমি কম্পারিজন করি তাহলে যেটা বললাম আর কি, ন্যাচারাল সিলেকশনের তিনটে ভাগ: স্টেবিলাইজিং, যেটা আমার মাঝের যে অ্যাভারেজ বৈশিষ্ট্য গড় মান সেটাকে সিলেক্ট করছে; ডাইরেকশনাল মানে একদিকে সরে যাচ্ছে, যে কোনো একটা এক্সট্রিম ফেনোটাইপকে সিলেক্ট করছে; ডিসরাপটিভ মানে হচ্ছে দুদিকের ভাগটাই সিলেক্ট হচ্ছে, কিন্তু আমার যে মাঝের যে পপুলেশন সেটা সার্ভাইভ করতে পারছে না। এইভাবে তোমরা গ্রাফ দেখেও মনে রাখতে পারবে, খুব সহজভাবে মনে রাখতে পারবে। স্টেবিলাইজিং মানে স্টেবল কন্ডিশন সিলেক্ট হচ্ছে, ডাইরেকশন মানে ডাইরেকশন দিচ্ছে, এক দিকটা সিলেক্ট হচ্ছে; ডিসট্রাকটিভ দুদিক সিলেক্ট হচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখবো হার্ড-ইউইনবার্গ প্রিন্সিপাল। হার্ড-ইউইনবার্গ প্রিন্সিপাল বলতে কি বোঝা যায়, এটি বলে যদি কোনো ইভলিউশনারি ফোর্স না থাকে তাহলে জিন ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হয় না, অপরিবর্তিত থাকে। আচ্ছা, ইভলিউশনারি ফোর্স বলতে আমরা কি বুঝি? ইভলিউশনারি ফোর্স মানে কোন রকম মিউটেশন হলো না। মিউটেশনের ক্ষেত্রে তোমরা দেখেছিলে
বোটলনিক এফেক্ট হয়। আর মাইগ্রেশনের ক্ষেত্রে তোমরা দেখেছিলে কোন একটা পপুলেশন হয়তো ইমিগ্রেশন করলো কিংবা এমিগ্রেশন করলো, ঠিক আছে? তো এর ফলে অ্যালিল ফ্রিকোয়েন্সির মধ্যে চেঞ্জেস আসে, এবং অ্যালিল ফ্রিকোয়েন্সির চেঞ্জেস আসার ফলে যে জিন ফ্রিকোয়েন্সিতে চেঞ্জেস আসে সেটাকে বলা হচ্ছে হার্ডি, মানে সেটাকে যদি অপরিবর্তিত থাকে এই চেঞ্জেসটা, তাহলে সেটাকে বলা হচ্ছে হার্ডিন বা প্রিন্সিপাল। মানে কোন রকম মিউটেশন হবে না, মাইগ্রেশন হবে না, এইসব শর্ত পূরণ করে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন বজায় থাকছে। তো খুব স্বাভাবিক কথা, যদি একটা আইল্যান্ডের মধ্যে কিছু স্পিসিস থাকে এবং সেই স্পিসিসের মধ্যে কোনো রকম মিউটেশন ঘটলো না, সেই সমস্ত স্পিসিসরা কোথাও ইমিগ্রেট করলো না, সেখানেও কেউ ইমিগ্রেট করলো না, তাহলে কোনো একটা স্পিসিস আইল্যান্ড থেকে বেরিয়েও গেল না, সেই আইল্যান্ডেও কোনো স্পিসিসের অনুপ্রবেশ ঘটলো না, অবস্থানকারী স্পিসিসদের মধ্যেও কোনো রকম মিউটেশন ঘটলো না, কোনো পরিবর্তন নেই, ভেরিয়েশন নেই। যদি ভেরিয়েশন না থাকে তাহলে তো জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবেই না। কারণ কারণ আমার সেখানে অ্যালিলিক ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকছে। অ্যালিলিক ফ্রিকোয়েন্সি যদি অপরিবর্তিত থাকে তাহলে জিন ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত থাকবেই, চেঞ্জেস আসবে না। যদি চেঞ্জেস না আসে সেটা এক পক্ষে খারাপ, কারণ যদি পরিবেশ চেঞ্জ হয়, ঠিক আছে, তাহলে যদি ভেরিয়েশন না আসে, ভেরিয়েশন না এলে কোনো সময় কোনো একটা জীব সার্ভাইভ করতে পারবে না, তার পরিবর্তিত পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে না। তো এর জন্য একটা জীবের ভেরিয়েশন দরকার। সেটা মিউটেশনের কারণে হতে পারে, তোমরা দেখেছিলে যে হোমোলোগাস রিকম্বিনেশনের কারণেও অফস্প্রিং এর মধ্যে মিউটেশন আসছে, সরি, অফস্প্রিং এর মধ্যে চেঞ্জেস আসছে, এর ফলেও ভেরিয়েশন আসছে, যেটা আমরা পড়েছিলাম নিউ ডারউইনিজম থিওরিতে। ঠিক আছে, তো এই যদি অপরিবর্তিত জিন ফ্রিকোয়েন্সি থাকে তাহলে সেই পপুলেশনটা কোনো সময় বিলুপ্ত হবেই, সার্ভাইভ করতে পারবে না। আচ্ছা, তো হার্ডিন বা প্রিন্সিপাল বলছে মিউটেশন নেই, কোনো রকম মিউটেশন নেই, কোনো ভেরিয়েশন নেই, কোনো স্পিসিসের মাইগ্রেশন নেই, মানে এমিগ্রেশন ইমিগ্রেশন দুটোই নেই। মানে কোনো স্পিসিস, আমি যদি ধরি কোনো আইল্যান্ড থেকে আইল্যান্ডের বাইরেও যাচ্ছে না এবং আইল্যান্ডে প্রবেশও করছে না, তাহলে কোনো রকম মাইগ্রেশন নেই। র্যান্ডম মেটিং হবে, র্যান্ডম মেটিং হওয়ার ফলে যেহেতু কোনো রকম ভ্যারিয়েশন নেই, তাহলে কোনো রকম চেঞ্জেস আসবে না, একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন মেনটেন করবে এবং এর পপুলেশন সাইজটা লার্জ হবে। এই সমস্ত যদি শর্ত পূরণ হয় তাহলেই হচ্ছে হাইড্রোইনবার্গ ইকুইলিব্রিয়াম কন্ডিশন মেনটেন থাকবে। তো মিউটেশন, মাইগ্রেশন, সিলেকশন, র্যান্ডম মেটিং, লার্জ পপুলেশন সাইজ, এই পাঁচটা কন্ডিশন মেনটেন করতেই হবে। ওকে, তো এবারে হার্ডি ইনবার্গ প্রিন্সিপাল থেকে আমরা দেখতে পারি যে যে কোনো একটা অ্যালিলের যে চেঞ্জেসটা এসছে সেই ফ্রিকোয়েন্সির চেঞ্জেসটা কত। যদি আমি ধরি যে কোনো একটা ডমিনেন্ট অ্যালিল আছে ক্যাপিটাল এ, তো সেই অ্যারেলটা যদি বিলুপ্ত হয়, কিংবা আমি ধরি যদি স্মল এ অ্যালিল সেটা যদি বিলুপ্ত হয়ে যায়, কিংবা এর যদি র্যান্ডম মিটিং হয়, তো র্যান্ডম মিটিং এর ফলে যদি ক্যাপিটাল এ থাকে এবং স্মল এ অ্যালিলটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়, তাহলে তোমরা দেখবে একটা সময় দাঁড়িয়ে আমার যে হেটেরোজাইগোট ফর্ম করবে না, মানে ক্যাপিটাল এ স্মল এ ফর্ম করবে না। ক্যাপিটাল এ স্মল এ যদি ফর্ম না করে তাহলে একটা সময় স্মল এটা এক্সিস্টই করবে না, অনলি ডমিন্যান্ট অ্যালিল থাকবে। এবার এরকম ব্যাপার নয় যে ডমিন্যান্ট অ্যালিল মানেই সেটা সবসময় কোনো জীবের পক্ষে ভালো। হয়তো পরিবেশ চেঞ্জ হলো, আজকে যে পরিবেশ আছে সেটা হয়তো পরবর্তীকালে চেঞ্জ হলো, এবং এই সময় যেহেতু আমার অনলি ক্যাপিটাল এ অ্যালিলটাই অবস্থিত, এর ফলে, আচ্ছা 1 মিনিট তোমরা একটু ফ্লাশটা হোল্ড করবে।
কি হলো? না না, আছে 50, sorry, 50। ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে হার্মোনিক ইকুইলিব্রিয়াম থেকে আমরা দেখতে পারি যে কোনো অ্যালিলের যে চেঞ্জেসটা আসছে সেটা কি করে আসছে বা কতটা চেঞ্জেস আসছে। যেমন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে দুটো সূত্র মনে রাখবে, পি প্লাস কিউ ইকুয়ালস টু ওয়ান এবং পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। তো পি কিউ এটা বোঝাচ্ছে যে পি মানে হচ্ছে ডমিন্যান্ট অ্যালিল। এটা খুব একটা আহ, 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 প্রচলিত ইকুয়েশন, ঠিক আছে? তুমি যখন পরীক্ষায় করবে তখন পি সবসময় ডমিন্যান্ট অ্যালিল থাকবে, কিউ সবসময় রিসিভ অ্যালিল থাকবে। এবং টোটাল জনসংখ্যাটা হচ্ছে 100%, ওই জন্য এখানে ওয়ান লেখা আছে। এবং টু পি কিউ হচ্ছে হেটেরোজাইগাস পপুলেশন। তো এর একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে আজকে ক্লাস শেষ করব। যদি কোথাও প্রশ্ন থাকে যে 36% রেসিসিভ জিন, ঠিক আছে, এবং তোমাকে বলেছে যে 36% যদি রেসিসিভ জিন থাকে তাহলে আমার ডমিনেন্ট অ্যালিল কত বা হেটেরোজাইগাস অ্যালিল কত, যা হোক হতে পারে। বা এরকম হতে পারে ডমিন্যান্ট অ্যালিল দিয়ে দিল, বললো হেটেরোজাইগাস অ্যালিল কত এবং রিসিসিভ অ্যালিল কত। তো এখানে জাস্ট করে দেওয়া আছে 36% যদি রিসিসিভ অ্যালিল হয়, মানে আমার রিসিসিভ অ্যালিল মানে হচ্ছে কিউ, ঠিক আছে? কিউটা হচ্ছে 36%, মানে স্মল স্মলে। ওকে, তো 36% মানে 0.36, 36/100। তো কিউ স্কোয়ার মানে হচ্ছে 0.36। যখনই তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেন দেবে তোমাকে পার্সেন্টেজই দেবে, সেই পার্সেন্টেজ মানে হচ্ছে তুমি পয়েন্টে লিখবে, সেটা হচ্ছে তোমার কিউ স্কোয়ার 0.36। তোমার দরকার কিউ এর ভ্যালু, রুট করে দেবে। কিউ ইকুয়াল হচ্ছে 0.6, কিউ পেয়ে গেলে। আচ্ছা, প্রথমে কি বললাম, পি প্লাস কিউ ইকুয়ালস টু ওয়ান হয়। তো যদি আমার পি প্লাস কিউ ইকুয়ালস টু ওয়ান হয় এবং কিউ এর ভ্যালু হচ্ছে 0.6, তাহলে পি এর ভ্যালু পেয়ে গেলাম 0.4। যদি পি এর ভ্যালু পেয়ে যায় 0.4, তাহলে এখান থেকে আমি পি স্কোয়ারের ভ্যালু বার করে নেবো হোল স্কোয়ার করে 0.16। তাহলে পি স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম, কিউ স্কোয়ারে পেয়ে গেলাম, পি কিউ ভ্যালু পেয়ে পেয়ে গেছি আমি। তো টু পি কিউ ভ্যালু হচ্ছে 0.48, ঠিক আছে? তো পি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 0.16। তোমাকে চেয়েছে ডমিনেন্ট অ্যালিলের ফ্রিকোয়েন্সি বা কত পার্সেন্টেজ আছে। তো সেটাকে তোমাকে বলতে হবে 0.16, সেটা হচ্ছে 16%। পার্সেন্টেজে মানে পয়েন্টে রেখে দিও না, পার্সেন্টেজে মেনশন করবে। যদি কিছু মেনশন অ্যান্সার না চায় তাহলে ঠিক আছে, তুমি 0.16 রাখতে পারো। কিন্তু যদি বলে যে কত পার্সেন্ট ডমিনেন্ট অ্যালিল তাহলে বা হেটেরোজাইগাস অ্যালিল, সেটাকে তুমি পার্সেন্টেজে কনভার্ট করে দিও। তো এরকম ধরনের নিউমেরিক্যাল আসতে পারে, খুব সহজ আসবে। মানে আহ, সেরকম হার্ড অ্যান্ড ফাস্ট কোনো আহ, কঠিন জিনিস আসবে না। হয়তো রিসিভ অ্যালিল দিয়ে দেবে কিংবা ডমিনেন্ট অ্যালিল দিয়ে দেবে, তো সেখান থেকে তোমাকে যেটাই দেবে তার অপোজিটটা বার করতে হবে। আচ্ছা, একটা কোয়েশ্চেন তোমরা দেখতে পাচ্ছ কিউ স্কোয়ারের ভ্যালু দিয়ে দিয়েছি 0.25। এখান থেকে পি আর টু পি কিউ ভ্যালু কত হবে? আজ কি করতে হবে না, এইটা পরের দিন করে বলো যে কত ভ্যালুটা এলো। জাস্ট যদি এটা একটাও প্র্যাকটিস করে নাও না, তাহলে এটা কোনোদিন ভুলবে না। কারণ এটা সেরকম কোনো ব্যাপার নেই, জাস্ট একটা প্র্যাকটিস করে নাও। কিউ স্কোয়ারের ভ্যালু 0.25, তাহলে পি এর ভ্যালু কত এবং টু পি কিউর ভ্যালু কত। ওকে, আজকের ক্লাস এতটাই। কারো কোনো প্রবলেম থাকলে মেলও করতে পারো। যদি ম্যাথ করতে কোনো প্রবলেম হয়, আশা করি প্রবলেম হবে না। ঠিক আছে, নিমপির রামকৃষ্ণ বিদ্যা ভবন, খুব ডেডিকেটেড স্টুডেন্ট দেখে মনে হচ্ছে। পরের দিন করে নিয়ে এসো পি এর ভ্যালু, টু পি কিউ এর ভ্যালু।